নমস্কার, আমাদের সকল দর্শক শ্রোতা বন্ধুদের বিটিভি ত্রিপুরার পর্দায় স্বাগত জানাই। আমরা সকলেই কিন্তু অনুভব করছি ইতিমধ্যেই রাজ্যের আকাশে বাতাসে পুজোর সুবাস কিন্তু ছড়িয়ে পড়েছে। আর এমন একটা সুন্দর মুহূর্তে আমরা আমাদের সাথে আজ পেয়ে গেছি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়কে। আমরা সকলেই জানি যে তিনি এসসি ওয়েলফেয়ার, ফিশারিজ এবং এআরডি এই তিনটি দপ্তরের দায়িত্বে রয়েছেন। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরার এই বিশেষ আলোচনায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার। স্যার, প্রথমেই আপনার কাছে যেটা জানবো যে আপনি আমাদের রাজ্যের তরুণ মন্ত্রী, কিন্তু বর্তমান সময়ে অনেকে মনে করছেন যে যুব সমাজের রাজনীতির প্রতি অনীহা বাড়ছে, তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার চ্যানেলের মাধ্যমে আপনার সমস্ত ভিউয়ার্সদেরও আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি এই সময়ের মধ্যে আমরা যারা যুবকরা রাজনীতিতে এসেছি বা আজকে ত্রিপুরা সরকারের গুরুত্বপূর্ণ একটা জায়গায় মন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, এটা নিঃসন্দেহে আমার জন্য সৌভাগ্যের বিষয় এবং গর্বের বিষয়। তবে এটা ঠিক, তার কৃতিত্ব যাকে দিতে হবে তিনি হচ্ছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টির বিচারধারা। কারণ এই দলের মধ্যেই একমাত্র যুবকদের সুযোগ দেওয়া হয় রাজনীতিতে এবং রাজ্যের গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা বিধানসভা হোক কিংবা ক্যাবিনেট হোক, সরকার পরিচালনার দায়িত্ব হোক, সেই জায়গাতে আজকে যুবকরা, শুধু আমি একা বললে ভুল হবে, আজকে যদি আপনি আমাদের বর্তমান সরকারের ক্যাবিনেট দেখেন, সেই ক্যাবিনেটে প্রায় 70% যুবকদের সুযোগ সেখানে আছে এবং যুবকরা প্রতিনিধিত্ব করছেন। যদিও আমি বয়সে কম, তারপরেও আজকালকে আমাদের ক্যাবিনেটে যারা আছেন, লাইক আমাদের ক্যাবিনেট কলিগ, আমার সিনিয়র সুশান্ত চৌধুরী জি, টিঙ্কু রয়, রিসেন্টলি যিনি মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন কিশোর বর্মন, শুক্লাচরণ নোয়াতিয়া, শান্তনা চাকমা, আমরা দেখুন আমরা ম্যাক্সিমাম কিন্তু আজকে ইউথ। তো এটা একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ইনক্লুসিভ পলিটিক্স এবং ডিসেন্ট্রালাইজেশনের যে মেন্টালিটি, তার এটা প্রতিফলন। আমাদের বিধানসভাতে অনেক যুবক বিধায়করা আছেন, আপনি শম্ভুলাল চাকমার মতো যুবক, বিন্দুলাল দেবনাথ, অনেকেই কিন্তু সেখানে আমাদের বিধানসভাতে কাজ করছেন। তো এটা ঠিক না যে যুবকদের রাজনীতিতে অনীহা। এটা যদি আপনি কমিউনিস্ট পার্টি বলেন বা কংগ্রেস পার্টি বলেন, সেখানে কিন্তু যুবকরা সেই রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। কিন্তু যখন ভারতীয় জনতা পার্টির কথা বলবেন, আজ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্য হোক কিংবা অন্য প্রদেশ হোক, সমস্ত জায়গায় বিজেপি দলের সংগঠন, বিজেপি দলের সরকার প্রায় মানে 60% ডিপেন্ড করছে যুবকদের উপর এবং মানে 60% কন্ট্রিবিউশন রেসপন্সিবিলিটি কিন্তু যুবকরাই সরকার পরিচালনা করছেন এবং দল পরিচালনা করছেন। তো এটা, এই যে ব্যতিক্রমী চিত্র, এটা ভারতীয় জনতা পার্টিতে দেখা যাবে, অন্য রাজনৈতিক দলে দেখা যায় না। কারণ যেমন কংগ্রেস দল বলুন, তারা যুবকদের কখনো সম্মান দেয় না, তারা যোগ্যতাকে সম্মান দেয় না, তারা পরিবারের বাদে বিশ্বাস করে। যারা দীর্ঘ বছর যাবৎ এক পরিবারের লোক রাজনীতিতে যারা ছিল, তাদের পূর্বপুরুষ হয়তো কোনো সময় দায়িত্বে ছিল, নেক্সট জেনারেশন যারা আছে তারা আজকে কি দায়িত্বে আছে, সেটা গান্ধী পরিবার থেকে শুরু করে আমাদের রাজ্যের পরিবার, এরা সবাই একই বিষয়। সিপিএম দলে গেলে সিপিএম এর স্বাভাবিক, কারণ যুবকদের তারা সম্মান করে না, প্রশ্রয় দেয় না। সেখানে বয়স্ক লোক যারা আছে, যারা নিজেদেরকে মোস্ট জ্ঞানী বা ইন্টেলেকচুয়াল মনে করে, তারাই সিপিএম দলের পরিচালনার দায়িত্ব। তো এই জিনিসটা ভুল আমি মনে করি যে বর্তমান যুব সমাজ রাজনীতিতে অনীহা দেখাচ্ছে না, রাজনীতিতে অনেকটাই ইন্টারেস্ট দেখাচ্ছে। এবং আমাদের রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার সম্ভবত গত 26শে জানুয়ারি ওনার ভাষণে তিনি সেটা উল্লেখ করেছেন যে আগামী এই কিছুদিনের মধ্যে আমাদের দেশে প্রায় 1 লক্ষ যুবককে রাজনীতির সাথে যুক্ত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং সেই লক্ষ্যে আপনি দেখেছেন আমাদের যে সংগঠন পর্ব চলছিল ভারতীয় জনতা পার্টি দলের, সেখানে পুরো দেশে যতগুলি মন্ডল আমরা তৈরি করেছি, মন্ডল প্রেসিডেন্ট আমরা নিযুক্ত করেছি, সমস্ত মন্ডল প্রেসিডেন্ট বিলো 45 এজে আমরা দিয়েছি কিন্তু, অর্থাৎ 45 বছরের নিচে যাদের বয়স, তাদেরকে মন্ডল সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। হোয়াট ডাজ ইট মিন? এটার মূল অর্থ হচ্ছে যুবকরা এই দেশের চালিকা শক্তি, যুবকরা যতটুকু শক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে বা পরিশ্রমের মাধ্যমে একটা অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা যারা বয়স্ক লোক, যারা ওল্ড এজ হয়ে গেছেন আজকে ডেটে, তারা সেই লেভেলে এনার্জি তাদের থাকে না। আমরা তাদের কাছ থেকে জ্ঞান নিতে পারি, পরামর্শ নিতে পারি, কিন্তু
পরিশ্রম বা লেবার এটা কিন্তু যুবকরা দিতে পারে, এবং যুবকরা যখনই পলিটিক্সে আসবে নিউ মানে আইডিয়া আসবে, নিউ থটস আসবে, যেটাকে ইনক্লুসিভ পলিটিক্সের সাথে যুক্ত করতে চাইছেন আমাদের প্রধানমন্ত্রীজি। বিজেপি সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা, এটা একটা চূড়ান্ত মিথ্যা। এবং এটা ঠিক, ভারতীয় জনতা পার্টি সর্বদাই সত্যের পথে থাকে, সত্য কথা বলার চেষ্টা করে। বামপন্থী এবং কংগ্রেসরা যারা হিন্দু ধর্মকে বা সনাতন ধর্মকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা স্বাধীনতার আগে থেকে শুরু করেছিল, এখন পর্যন্ত যে পরিকল্পনা তারা করেছে তার বিরুদ্ধে শুধুমাত্র আমরা বলছি যে এটা ধর্মনিরপেক্ষ দেশ, এই দেশে সমস্ত ধর্মের মানুষের সমান অধিকার থাকবে। আপনি যখন হজ যাত্রীদের আর্থিকভাবে সুবিধা দিচ্ছেন, তখন আমাদের যারা হিন্দু ধর্মের মানুষ আছে তাদেরকে কেন আপনি তীর্থস্থান দর্শনের আর্থিক সুবিধা দেবেন না? আমাদের প্রশ্নটা এই জায়গাতেই। আমাদের প্রশ্নটা হচ্ছে, আপনি যখন মসজিদ কিংবা গির্জাতে তাদের যে ডোনেশনের কালেকশন বা পাবলিক যেটা ডোনেট করে, সেই টাকা যদি তাদের ধর্মস্থানের জন্য ব্যবহার করা হয়, তাহলে হিন্দু ধর্মের যে মন্দিরগুলি রয়েছে সেই মন্দির কেন গভর্নমেন্ট সেটাকে ডিল করবে বা গভর্নমেন্টের কন্ট্রোলে কেন থাকবে? সেটাও ধর্মীয় যে প্রতিষ্ঠান তাদের কন্ট্রোলে থাক। তাদের যে ডোনেশনের টাকা উঠছে সেই টাকা হিন্দু ধর্মের, সনাতন ধর্মের প্রচার প্রসারের জন্য কাজে লাগবে। কিন্তু কংগ্রেস দল সেটাকে সরকারের আন্ডারে নিয়ে হিন্দু ধর্মের মানুষের যে দানকৃত টাকা, সেটাকে সরকারের ডেভেলপমেন্টে, রাস্তাঘাট তৈরি করা, স্কুল কলেজ তৈরি করা, অন্যান্য সরকারি কাজে সেটাকে ব্যবহার করছে। কিন্তু অন্য ধর্মের লোকেদের টাকা ব্যবহার করা হচ্ছে শুধু তাদের ধর্মের ডেভেলপমেন্টের জন্য। তো আমাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে, সর্বধর্ম সমভাব যদি হয়, ধর্ম নিরপেক্ষ দেশ যদি হয়, তাহলে কেন এই ধর্মের, হিন্দু ধর্মের প্রতি আপনাদের এতটা হিংসা? আজকে হিন্দু সনাতন ধর্মকে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা কংগ্রেস দল নিয়েছিল, সিপিএম দল যেটাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি আহ বাংলাদেশে গত 2024-এর অগাস্ট মাসের 5 আগস্টের পর থেকে, শেখ হাসিনা জি রিজাইন দেওয়ার পর থেকে, বাংলাদেশে প্রত্যেক দিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত হিন্দুদের উপর অমানবিক অত্যাচার হচ্ছে। মা বোনদের তুলে নিয়ে ইজ্জত লুণ্ঠন করে মেরে ফেলে দেওয়া হচ্ছে। সেখানে প্রত্যেকদিন হিন্দুদের সম্পত্তি লুট করা হচ্ছে, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে তাদের সবকিছু দখল করে নেওয়া হচ্ছে, তাদের ভিটে মাটি ছাড়া করা হচ্ছে, বারবার তাদের হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশ ছাড়ার জন্য। এমতো অবস্থায় বিভিন্ন মানুষ নিজের জীবন বাঁচাতে এক জেলা থেকে অন্য জেলায় ছুটে বেড়াচ্ছে, এক প্রদেশ থেকে আরেক প্রদেশ তারা জীবনের আহ বাঁচানোর লক্ষ্যে তারা পালাচ্ছে। সেই জায়গায় আমাদের রাজ্যের বামপন্থী বলুন, কংগ্রেসীরা বলুন, তাদের কোনো রকমের মাথা ব্যথা নেই, তারা কোনো রকমের আন্দোলনও করতে চায় না, কথাও বলতে চায় না। কিন্তু এখান থেকে প্রায় 10-15 হাজার কিলোমিটার দূরে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে আমাদের রাজ্যের বামপন্থীরা চিন্তিত। তারা মিছিল করছে, তারা স্লোগান দিচ্ছে, তারা জনসভা করছে। প্রত্যেক দিন এটা তাদের একটা পলিটিক্যাল ক্যাম্পেইন হিসেবে তারা ধরে নিয়েছে, এবং প্রত্যেকদিন তার জন্য তারা কথা বলছে। পার্লামেন্টে কংগ্রেস দলের সাংসদরা, সিপিএমরা তো নেই পার্লামেন্টে, কংগ্রেসরা সিপিএম এর এজেন্ডাকে সেখানে চালু করছে। প্রিয়াঙ্কা গান্ধীজি ফিলিস্তিনের ব্যাগ নিয়ে আহ পার্লামেন্টে ঢুকছেন ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য। আমি বলছি করুন সাপোর্ট, আমাদের আপত্তি নাই। কিন্তু মাত্র 20 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূরে বাংলাদেশ, যেখানে হিন্দুদের উপর অকথ্য নির্যাতন হচ্ছে, হিন্দুদের মারা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে লাইভ করে 10 জন 15 জন মিলে হিন্দু মেয়েদের কাপড় খুলে দর্শন করছে, তার জন্য তো আপনারা প্রতিবাদ করবেন। তাহলে ধর্ম নিয়ে কে রাজনীতি করছে? দেখুন না, তাদের রাজনীতিটা সিলেক্টিভ। আপনি বলছেন আমরা যখনই কোনো রকমের জিহাদি বা কট্টরপন্থীর বিরুদ্ধে বলছি, আপনারা চিঠি দিচ্ছেন, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা চিঠি দিচ্ছে গভর্নরকে আমার বিরুদ্ধে। কিন্তু আমাদের দেশে রাজনৈতিক দলের বড় বড় নেতারা, রাহুল গান্ধীজি বলছেন, যারা নিজেদেরকে হিন্দু বলে তারা সর্বদাই হিংসা করে, তারা অপরকে ঘৃণা করে, তারা সর্বদাই মারামারি করে। আসলে কি হিন্দুরা সবাই ঘৃণা করে, অন্য ধর্মকে ঘৃণা করে? আমরা কি সত্যি মারামারি করি? তাহলে রাহুল গান্ধী হিন্দু ধর্মকে প্রকাশ্যে গালি দিল, তার জন্য কেউ প্রতিবাদ করলো না। আমাদের তামিলনাড়ুর একজন মিনিস্টার এম কে স্টেলিন, তার ছেলে উদয়নিধি স্টেলিন, এম কে স্টেলিন যিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, ওনার ছেলে বলল যে হিন্দু সনাতন ধর্ম হচ্ছে একটা বিষাক্ত রোগ, ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো, এইচআইভির মতো, এই সনাতন ধর্মকে ধ্বংস করা উচিত। বামপন্থীরা একটাও মিছিল বের করলো না। পশ্চিমবঙ্গের
মেয়র এবং মিনিস্টার ফিরাদ হাকিম, তিনি বলল আমরা যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি আমরা সবাই অভাগা বা দুর্ভাগ্য আমাদের। তিনি আহ্বান করেছেন আমরা যাতে দ্রুত ইসলাম ধর্মে যুক্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি, তবে আমাদের জীবন নাকি সফল হবে, ভালো হবে। তাহলে এটা কি হিন্দু ধর্মকে ঘৃণা করা বা গালি দেওয়া নয়? প্রতিনিয়ত হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, হিন্দুদেরকে গালি দেওয়া হচ্ছে। কেরলে সিপিএম দলের নেতারা বলছে যে গুরু পূর্ণিমা একটা বর্তমান উন্নত যুগে মানে প্রোগ্রেসিভ কান্ট্রিতে নাকি এটা গুরু পূর্ণিমার মতো অনুষ্ঠান এটা বেমানান, এই অনুষ্ঠান করা যায় না, এই সমস্ত অনুষ্ঠান সবচেয়ে ফালতু অনুষ্ঠান, এগুলিকে বাদ দিতে হবে। এটা কেরালার সিপিএম এডুকেশন মিনিস্টার বলছে। আমাদের রাজ্যের সিপিএম নেতারা কি তার জন্য আন্দোলন করবে? তো কে ধর্ম নিয়ে রাজনীতি করছে এটা তো পরিষ্কার না। এখন আমরা এটার প্রতিবাদ করছি, প্রতিবাদ করতে গিয়ে যদি তারা আমাদেরকে সাম্প্রদায়িক বলে বা ধর্ম নিয়ে রাজনীতি বলে, তো এতে আমাদের কিছু যায় আসে না। এবং আমরা বিশ্বাস করি, আমরা স্বামী বিবেকানন্দের বিচারধারায় বিশ্বাসী মানুষ, আমরা ঋষি মুনির বিচারধারায় বিশ্বাসী মানুষ, আমরা সনাতন সংস্কৃতির বিচারধারায় মানুষ। এবং যেখানে স্বামী বিবেকানন্দজি বলেছেন গর্বের সাথে বলো আমি হিন্দু, এবং আমরা গর্বের সাথে বলি আমরা হিন্দু, আমি হিন্দু কিন্তু আমরা অন্য ধর্মকে সম্মান করি। কিন্তু যারা আমার ধর্মকে অপমান করে, যারা আমার ধর্মকে ধ্বংস করার পরিকল্পনা নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা বলবো, এতে কে কি বললো আমাদের যায় আসে না। ডাবল ইঞ্জিন সরকার, তো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সমন্বয়টা কিরকম, আর এই সমন্বয় রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কতটা সহায়ক হচ্ছে? দেখুন, এই সময়ের উপর আমরা দাঁড়িয়ে আছি, যেটাকে আমরা অমৃতকাল বলছি। এটা সত্যি সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ এই মানসিকতা নিয়ে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ শুরু করেছেন 2014 সাল থেকে, তার উন্নয়নের প্রতিফলন বা অভূতপূর্ব উন্নয়নের যে প্রতিফলন সেটা আমাদের রাজ্যে পড়েছে। একটা সময় যে রাজ্য দিল্লি থেকে অনেক দূরে ছিল, যে ত্রিপুরা রাজ্যকে কেউ চিনতো না, যে ত্রিপুরা রাজ্যের পরিচিতি আমাদের অনেক কষ্ট করে দিতে হতো, সেই ত্রিপুরা রাজ্য আজ ভারতবর্ষের অনেক কাছাকাছি, দিল্লির অনেক কাছাকাছি। আমাদের মোদিজি দায়িত্ব নেওয়ার পর থেকে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট বা অষ্টলক্ষ্মী যে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে নর্থ ইস্টকে ডেভেলপমেন্ট করা হচ্ছে, সেখানে আমাদের রাজ্য কিন্তু দ্রুত গতিতে উন্নয়নের নিরিখে এগিয়ে যাচ্ছে। সেটা রেল কানেক্টিভিটি বলুন, আমাদের এয়ার কানেক্টিভিটি বলুন, রোড ডেভেলপমেন্ট বলুন, আমাদের ইন্টারনেট ওয়েস ডেভেলপমেন্ট বলুন, আমাদের ওভারঅল পিপলস ডেভেলপমেন্ট বলুন, সার্বিক দিক থেকে আমরা কিন্তু অনেক বেশি বেনিফিট আজ পাচ্ছি। আমাদের রাজ্যে দেখুন আজ কতগুলি ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে, কতগুলি রেল কানেক্টিভিটি হয়ে যাচ্ছে। আমরা এখন ইলেকট্রনিক ট্রেন লাইন আমাদের রাজ্য থেকে শুরু হচ্ছে, রাজধানী এক্সপ্রেস আমাদের রাজ্য থেকে যাচ্ছে, আমাদের 9টা ন্যাশনাল হাইওয়ের কাজ শুরু চলছে, কয়েকটা শেষ হয়ে গেছে, কয়েকটা বাকি আছে। আমাদের আসাম আগরতলা যেটা লাইফ লাইন ছিল এক সময়, একটা মাত্র লাইফ লাইন, সেটাকে 4 লেন রাস্তার ডেভেলপমেন্টের জন্য অলরেডি স্যাংশন দেওয়া হয়েছে এবং তার কাজও শুরু হয়েছে। আপনি যদি জিরানিয়ার দিকে যান সেখানে দেখতে পারবেন 4 লেনের কাজ শুরু হয়েছে, চুড়াইবাড়ি থেকে আগরতলা হয়ে সাবরুম পর্যন্ত সবকিছু হচ্ছে। এটা আমাদের জন্য অকল্পনীয় বিষয়, এটা শুধুমাত্র মোদিজির নেতৃত্বের কারণে এটা সম্ভব হচ্ছে। এবং ত্রিপুরা আজ যে বিকাশের গতিতে এগিয়ে যাচ্ছে, আমার বিশ্বাস বাই 2029 আমরা কিন্তু আরো অনেক বেশি ডেভেলপমেন্ট দেখতে পারবো এই রাজ্যের মধ্যে, যেটা এই সময়ের মধ্যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বাধীন সরকার এবং অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজির মার্গদর্শনে আজ ত্রিপুরা রাজ্য আমাদের ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম এবং মডার্ন স্টেট হতে যাচ্ছে। তার জন্য আমরা সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমি বিশ্বাস করি আজ মোদীজির সরকার না এলে, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত না হলে, এটা আমাদের জন্য কখনো আমরা কল্পনাও করতে পারতাম না। আপনার মনে আছে নিশ্চয়ই, আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনার চ্যানেলের মাধ্যমে যারা আমাকে দেখছেন, 2018 সালে যখন আমাদের সরকার এসেছিল, আমরা যখন ফার্স্ট বাজেট করেছি 2018-19 অর্থ বছরের, তখন আমরা দেখেছি 17-18 যে লাস্ট বাজেট সিপিএম করে গেছিল, সেই বাজেট ছিল মাত্র 14,000 কোটি টাকা সামথিং। এই বছর লাস্ট যেটা আমরা বাজেট করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে, সেখানে আমরা 32,423 কোটি টাকার বাজেট আমরা বিধানসভায় পেশ করেছি এবং সেটা পাশ করা হয়েছে। এই যে দেখুন আপনি, মাত্র 7 বছরের মাথায় কত পার্সেন্ট সেটা ইনক্রিজ হলো, মোর দেন ডাবল। তাহলে এই যে আমরা 7 বছর কোথায়, 25 বছরে 14,000 কোটি টাকা, আর আমরা 7 বছরে সেটাকে
32,500 কোটি টাকাতে পৌঁছে দিয়েছি। আগামী 10 বছর আমাদের রাজ্যের বাজেট কোথায় গিয়ে দাঁড়াবে? তো এটা ভাবতে হবে এটা কেন হচ্ছে। এটা হচ্ছে একমাত্র পিপল সেন্ট্রিক গভর্নমেন্ট, ইনক্লুসিভিটি মেন্টালিটি গভর্নমেন্ট এবং গরিব কল্যাণের যে মানসিকতা নিয়ে আমরা কাজ করছি তারই এই রিফ্লেকশন কিন্তু এই বাজেট। আজকে এই যে বাজেট বরাদ্দ করা হয়েছে তার মাধ্যমে কিন্তু রাজ্যের আপামর জনগণের যে বেসিক ডিমান্ড সেগুলিকে কিন্তু ফুলফিল করা হবে। এর বাইরেও সেন্ট্রাল প্যাকেজে, সেন্ট্রাল স্পন্সরশিপ স্কিমে এত এত টাকা ত্রিপুরা রাজ্যে আসছে বা বিভিন্ন স্কিম আমরা যেগুলি ইমপ্লিমেন্ট করছি এগুলি সিপিএম কোনোদিন কল্পনাও করতে পারেনি। কংগ্রেসের আমলে এগুলি কল্পনার অতীত ছিল। আমরা জানি যে আপনি রাজ্যের 3টি দপ্তরের দায়িত্বে রয়েছেন, এসসি ওয়েলফেয়ার, ফিশারিজ এবং এআইটি। আপনি দায়িত্ব নেওয়ার পর এই 3টি দপ্তরের কাজের অগ্রগতি কতটা হয়েছে এবং ভবিষ্যতে আপনার এই দপ্তরগুলো নিয়ে বিশেষ কি পরিকল্পনা রয়েছে? দেখুন, আমার কাছে যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা হচ্ছে ফিশারি, এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার। 3টা দপ্তরই গ্রামীণ মানুষের অর্থনীতি বিকাশ এবং তাদের সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। তার মধ্যে বিশেষ করে ফিশারি এবং এআরডিডি, যেটাকে আমরা এগ্রি অ্যালার্ট সেক্টর বলি, ত্রিপুরা রাজ্যের বা আমাদের ভারতবর্ষেরও জিডিপির প্রায় 20 থেকে 22% জিডিপি কন্ট্রিবিউশন কিন্তু আমাদের এগ্রি অ্যালার্ট সেক্টর থেকে আসে। তার মধ্যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরেই যে ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি অংশদারিত্ব সেটা হচ্ছে ফিশারি ডিপার্টমেন্ট এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি। এখন ফিশারি ডিপার্টমেন্ট বা অ্যানিম্যাল হাজবেন্ডারির মাধ্যমে গ্রামীণ মানুষের জীবন জীবিকার জন্য আমাদের কাছে কিন্তু অনেকগুলি পরিকল্পনা আমরা নিয়েছি এবং তার লক্ষ্যে কাজ চলছে। ফিশারি ডিপার্টমেন্ট যদি আমরা বলি, ফিশারি ডিপার্টমেন্ট এই রাজ্যের মাছ চাষের জন্য বা মাছের যে আমাদের চাহিদা রয়েছে আমাদের রাজ্যে, সেই চাহিদা পূরণের জন্য ফিশারি ডিপার্টমেন্ট কাজ করছে। এখন আমরা দেখছি আমরা কিন্তু ফিশারি ডিপার্টমেন্ট বা এআরডি ডিপার্টমেন্ট, যেমন ধরুন মাছ, মাংস, ডিম, দুধ, এই চারটারই কিন্তু আমাদের রাজ্যে হিউজ ডিমান্ড এবং আমরা দেখছি ডিমান্ডের তুলনায় আমাদের কাছে কিন্তু প্রোডাকশন অনেকটাই কম। এক্সেপ্ট মিট বা মাংস উৎপাদনে আমাদের রাজ্য স্বয়ংসম্পূর্ণ। বাকি ডিম, দুধ এবং মাছ, এই 3টাতে কিন্তু আমরা এখনো পেছনে আছি বা আমাদের আরো বেশি উৎপাদন দরকার। তো আমরা দেখেছি এই সেক্টরকে যদি কাজে লাগানো যায় তাহলে একদিকে আমরা চাহিদা যেমন পূরণ করতে পারি, অপরদিকে কিন্তু আমরা অনেক বেকার যুবক যুবতীকে কর্মসংস্থানও দিতে পারি। আমরা আহ্বান জানিয়েছি রাজ্যের যুবক যুবতীদের বিভিন্ন স্কিমের মাধ্যমে তারা যাতে এই সেক্টরে কাজ করে বা যুক্ত হয় এবং সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদের রাজ্যে আমরা দেখেছি প্রচুর প্রোগ্রেসিভ ফার্মার, সেটা ফিশ ফার্মার হোক কিংবা লাইভস্টক ফার্মার হোক, তারা কিন্তু আজকের দিনে প্রচুর রোজগার করছেন। কেউ 20 লাখ, কেউ 30 লাখ, কেউ 40 লাখ, কেউ 50 লাখ টাকা করেও বছরে রোজগার করছে শুধুমাত্র এই সেক্টর থেকে এবং এটা সবচেয়ে লাভজনক সেক্টর। তাই আমরা যেমন আমি মন্ত্রী হওয়ার পরে আমরা যেমন মৎস্য সম্পদা যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় বিভিন্ন ব্লক এলাকাতে মাছের খাদ্য আমরা প্রদান করছি। মাছের চাষ করার জন্য তাদেরকে মাছের পোনা আমরা বিতরণ করছি, পুকুর খনন করে দিচ্ছি, পুকুর সংস্কারের কাজ করছি। তারপর যারা ফার্মার্স রয়েছে, ফিশ ফার্মার, তাদেরকে সায়েন্টিফিক ওয়েতে কিভাবে বেশি মাছ চাষ করা যায় তার জন্য ট্রেনিং প্রোভাইড করছি। 2 days, 3 days, 5 days এভাবে ট্রেনিং আমরা দিচ্ছি। এর সাথে সাথে তাদেরকে মোটিভেট করার জন্য বা এনকারেজ করার জন্য তাদেরকে আমরা মৎস্য সহায়তা যোজনায় বছরে 6,000 টাকা করে আর্থিক সহায়তাও কিন্তু আমরা প্রদান করছি। সিমিলারলি এআরডি ডিপার্টমেন্টে যেমন যারা লাইভস্টক ফার্মার রয়েছে, যারা পোলট্রি ফার্ম দিয়েছেন বা ধরুন আমাদের পোলট্রি রয়েছে, আমাদের পিগারি রয়েছে, গোটারি রয়েছে, ক্যাটেল ফার্ম যারা করছেন তাদেরকেও আমরা বিভিন্ন রকমের আর্থিক সুবিধা যেমন প্রদান করছি। সিমিলারলি এনএলএম, ন্যাশনাল লাইভস্টক মিশন, এটা আরেকটা আমাদের স্কিম রয়েছে, সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম। সেখানে আমরা বলছি কেউ যদি কোনো রকমের ফার্ম করে, সেটা লাইভস্টক ফার্ম হোক, তাহলে আমরা তাকে 50% সাবসিডি দিচ্ছি। অর্থাৎ 50 লাখ টাকার প্রজেক্ট হলে আমরা 25 লাখ টাকা কিন্তু তাকে আমরা সাবসিডি দিচ্ছি। তো এই যে ইনোভেটিভ বা অ্যাট্রাকটিভ স্কিম আমরা এনেছি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ এলাকার যারা বেকার যুবক যুবতী আছে তাদেরকে যাতে আকৃষ্ট করা যায় এবং তারা যাতে এই সেক্টরকে কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে। এবং আমরা দেখেছি প্রচুর যুবক যুবতী কিন্তু তার সাথে যুক্ত আছে এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে। এর বাইরে আমরা চালু করেছি প্রাণী পালক সম্মান নীতি। সিমিলারলি যাতে প্রাণী পালন যারা করছেন তাদেরকে যাতে এই কাজে
আরো বেশি উৎসাহিত করা যায়, তার জন্য আমরা বছরে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা করে আর্থিক সুবিধা তাদেরকে দিচ্ছি। লাইক কিষাণ সম্মান নিধি যেভাবে দেওয়া হয়, সিমিলারলি আমরা প্রাণীপালক সম্মান নিধি দিচ্ছি। এর বাইরেও আমরা মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করেছি, যেগুলি আগে ছিল না কখনো। এই বছর বাজেটে আমরা আরো 55টা 55 মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট আমরা নিচ্ছি, যাতে প্রত্যেকটা ব্লক এলাকাতে আমরা, অর্থাৎ মানুষকে একটা হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যেমন অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি আছে, সিমিলারলি প্রাণীদের যদি কোথাও অসুবিধা হয়, পশু পাখিরা যদি গুরুতর অসুস্থ হয়, হাসপাতালে যাকে আনতে পারবে না, তাদের জন্য আমরা অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি রেখেছি। অ্যাম্বুলেন্স নিয়ে ডাক্তাররা বাড়িতে যাবে, গিয়ে তাদেরকে চিকিৎসা পরিষেবা প্রদান করবে। এই যে ইনোভেটিভ আইডিয়া আমরা এনেছি, এগুলি কিন্তু কোনোদিন সিপিএম এর আমলে ছিল না। বামপন্থীরা তো তার কল্পনাও করতে পারেনি, তাদের তো ছিল শুধু মিছিল মিটিং আর কিছু একটা নির্বাচনের সময় দিয়ে দাও। আমরা কিন্তু তার বাইরে, আমরা চাইছি যাতে আমাদের পশুধন সংখ্যা বৃদ্ধি পায়, অ্যানিম্যাল অরিজিন ফুড যেগুলি রয়েছে, মাংস, ডিম, দুধ, তার উৎপাদন বৃদ্ধি পায় এবং তার সাথে সাথে কিছু লোকের কর্মসংস্থান বাড়ে। তো এটা নিয়ে বিস্তারিত বলতে গেলে মিনিমাম 2 ঘন্টা আমাকে বলতে হবে। স্কিম ওয়াইজ যদি একটা করে বলি, সময়ের অভাব আছে। তো নিশ্চয়ই পরবর্তী সময় আপনি চাইলে আবার বলতে পারবো। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকেও আমরা রাজ্যের বিশেষ করে এসসি অধ্যুষিত যে সমস্ত গ্রামগুলি রয়েছে, সেখানে তাদের আর্থিক সামাজিক মান উন্নয়নের জন্য কাজ করছি। এবং যারা এসসি স্টুডেন্টস আছে, তাদের জন্য আমরা স্কলারশিপ প্রোভাইড করছি, লাইক প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। প্রি ম্যাট্রিক স্কলারশিপ যেমন বিভিন্ন স্কুলে যারা পড়াশোনা করছে তাদেরকে আমরা বছরের শেষে স্কলারশিপ দিচ্ছি। এসসি ছেলে মেয়ে যারা আর্থিকভাবে দুর্বল, যারা বাড়িতে থেকে তাদের গার্জিয়ান পড়াশোনা করাতে পারে না, তাদের জন্য হোস্টেল ফ্যাসিলিটি আমাদের রয়েছে। আমাদের রাজ্যের বিভিন্ন সাব ডিভিশন ব্লক এলাকাতে এসসি হোস্টেল রয়েছে, যেখানে স্টুডেন্ট বিনামূল্যে খাওয়া থাকা, তাদের পড়াশোনা সবকিছু আমরা এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে ফ্রি অফ কস্ট করাচ্ছি। এর বাইরে যেমন ধরুন প্রফেশনাল কোর্স নিয়ে যারা পড়াশোনা করতে চায় আমাদের রাজ্যে, মনে করুন তারা এসসি পরিবারের, সে গরিব পরিবার, কিন্তু তার কাছে মেধা আছে কিন্তু টাকা নেই, আমরা বলছি আপনি স্বপ্ন দেখুন, স্বপ্ন বাস্তবায়িত করার দায়িত্ব এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। সে ফর এক্সাম্পল, ধরুন এসসি পরিবারের কোনো স্টুডেন্ট, সে পড়াশোনাতে ভীষণ ভালো, সে ডাক্তার হওয়ার মতো তার ট্যালেন্ট আছে, কোয়ালিটি আছে, কিন্তু তার আর্থিক মানে অবস্থা ভালো না। সেখানে আমরা বলছি, ধরুন কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজে সে সুযোগ পেল, সেখানে আমরা বছরে 4 লাখ টাকা করে তাকে স্কলারশিপ দিচ্ছি। 4 লাখ ইয়ারলি, তার মানে 5 বছরে যদি কোর্স হয় 20 লাখ টাকা আমরা তাকে ফিস বাবদ আমরা তাকে হেল্প করছি বা স্কলারশিপ দিচ্ছি। সেকেন্ড, তাকে 13,500 টাকা হোস্টেল ফি আমরা পার ইয়ার দিচ্ছি। ইন এডিশন টু দ্যাট আরো 1 লাখ টাকা আমরা তাকে ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিচ্ছি। অল টুগেদার আপনি দেখবেন প্রায় 23-24 লাখ টাকা কিন্তু আমরা একটা স্টুডেন্টকে দিচ্ছি। তাহলে একটা স্টুডেন্ট মেডিকেল পড়তে যদি ধরুন 40-50 লাখ টাকা লাগে, তো এই 50%-এরও বেশি টাকা কিন্তু আমার এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেই সমস্ত গার্জিয়ানদের দেবে বা স্টুডেন্ট দেবে, যাতে তারা কোয়ালিফাই করতে পারে। সিমিলারলি ইঞ্জিনিয়ারিং কোর্স হোক, বিএড কোর্স হোক, ডিএলএড কোর্স হোক, ফার্মেসি হোক, তারপর এলএলবি হোক, অন্য যে কোনো প্রফেশনাল কোর্স, নার্সিং হোক, তার জন্য আমাদের ডিফারেন্ট রেট চার্ট আছে। আমি সমস্ত ভিউয়ার্সদের বলবো, আপনারা আমাদের এসডিএম অফিসে, আমাদের এসডিডব্লিউ একজন অফিসার রয়েছেন, সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের, ওনার কাছে গেলে আপনাদেরকে পুরো রেট চার্ট দিয়ে দেবে, কি কন্ডিশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে আপনি টাকা পাবেন, সমস্ত তথ্য ওনারা আপনাদেরকে দেবেন। তাই আমি বলছি সুবিধা আমাদের কাছে অনেক কিছু আছে, সেটার জন্য এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিনিয়ত কাজ করছে। এর বাইরে রিসেন্টলি আমরা আরেকটা পরিকল্পনা নিয়েছি, এসসি কমিউনিটির মানুষের তাদের কৃষ্টি সংস্কৃতি, তাদের ঐতিহ্য, পরম্পরা, ট্রেডিশন বা তাদের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়ন, তাদের কালচারকে প্রিজার্ভ করা এবং তাদের মনে করুন ইকোনমিক ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই সব কিছু মিলে একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা আমরা তৈরি করছি, যাতে করে আগামী দিন তাদের কল্যাণে কাজ করা যায় এবং খুব শীঘ্রই আপনারা সেটা বাস্তবে দেখতে পারবেন। এইভাবে আমাদের 3 ডিপার্টমেন্ট প্রতিনিয়ত গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশের জন্য কাজ করছে। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমি দায়িত্ব সহকারে বলছি, আগামী কিছুদিনের মধ্যেই এই ডিপার্টমেন্ট রাজ্যের মধ্যে একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে এবং মানুষের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নে
আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে, যেটা সময়ের অপেক্ষা। বিজেপির বিরুদ্ধে আরেকটা অভিযোগ যে জনসংযোগ বিচ্ছিন্ন, কি বলবেন? এটা তো মানে কি বলবো, এটা একটা জোকস বললেন আপনি, হাসার একটা সুযোগ করে দিলেন, ধন্যবাদ। দেখবেন সেটা ফ্লাড হোক, কোভিড প্যান্ডামিক হোক, আপনারা দেখেছেন যে কোনো বিপদ আপদ একমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিধায়ক, আমাদের চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম প্রধান থেকে শুরু করে আমাদের মন্ডল স্তরের নেতৃত্ব, বুথ স্তরের নেতৃত্ব, সবাই ঝাঁপিয়ে পড়ে মানুষের কাজ করছে। প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আপনি যদি আমার সোশ্যাল মিডিয়া পোস্ট ফলো করেন, দেখতে পারবেন আমার বিধানসভা কেন্দ্রে কোন লোকটা মারা গেল, তাকে গিয়ে তার বাড়িতে গিয়ে সমবেদনা জানানো, তাকে সাহায্য করা, কেউ হাসপাতালে ভর্তি রয়েছে তাকে হাসপাতালে গিয়ে দেখে তাকে চিকিৎসার হেল্প করা, কারো বাড়িতে সামাজিক অনুষ্ঠান আছে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে সহযোগিতা করা। তারপর অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু সবার আগে থাকি। ফ্লাড যখন আসে, বামপন্থী কংগ্রেস তারা ঘরে বসে সোশ্যাল মিডিয়াতে রাজনীতি করে, তারা প্রেস মিট করে রাজনীতি করে, আমরা মানুষের কাছে গিয়ে মানুষকে জলে ভিজে আমাদের যুব মোর্চার কার্যকর্তারা নিজেরা নৌকা নিয়ে মানুষকে মানে রেস্কিউ করে শরণার্থী ক্যাম্পে নিয়ে আসে, তাদের নিজেরা রান্না করে খাবার খাওয়ায়। করোনা প্যান্ডামিকের সময় সবাই যখন ঘরে বসে গেছিল নিজের আহ জীবনের ভয় মানে সুরক্ষা দিতে গিয়ে ভয় পেয়ে, তখন বিজেপি দলের কার্যকর্তারা, ইভেন আমরা সবাই, আমরা কিন্তু মাস্ক পরে পরে মানুষের বাড়ি ঘরে গেছি, কার কি অসুবিধা আছে জেনেছি, তাদেরকে সুবিধা বা তাদেরকে সব রকমের সহজ সুযোগ সুবিধা আমরা প্রদান করেছি। একমাত্র বিজেপি দলের কার্যকর্তার নেতৃত্ব, মুখ্যমন্ত্রী, মন্ত্রী সবাই আজ ইজি টু অ্যাক্সেস। যে কোনো মানুষ আজ মন্ত্রীর সাথে দেখা করতে পারে, ফোন করতে পারে, তারা কথা বলতে পারে, তাদের সমস্যার কথা তারা জানাতে পারে। এত অ্যাক্টিভলি আমাদের সরকারের প্রত্যেকটা প্রতিনিধি কাজ করছে। এটা বামপন্থীদের আমলে 25 বছর এটা কোনোদিন মানুষ কল্পনা করতে পারেনি। আমি যারা বলে সেই কথা আমি বলবো, 1 মিনিটের জন্য চোখ বন্ধ করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের বুকে হাত রাখুন, উত্তর আপনি পেয়ে যাবেন। আগের সরকারের জনপ্রতিনিধি কেমন ছিল আর বর্তমান সময়ের জনপ্রতিনিধি কেমন আছে। দুর্গাপুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, পুজোর দিনগুলো যেন রাজ্যবাসীর ভালো কাটে, সেই ক্ষেত্রে সরকারের পরিকল্পনা কিরকম রয়েছে? দেখুন, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা প্রত্যেক বছরই আমাদের রাজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় উৎসব আমাদের রাজ্যের জাতি জনজাতি সব অংশের মানুষের। আমার বিশ্বাস এই বছর দুর্গাপুজো আমাদের প্রত্যেকের জীবনে বয়ে আনবে অনেক বেশি সুখ, শান্তি এবং সমৃদ্ধি। আমি শুধু আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের সমস্ত পূজা কমিটি বা ক্লাব আহ সদস্যদের প্রতি আহ্বান থাকবে, আপনারা দুর্গাপূজা করবেন, মাকে বরণ করবেন, এটা আমাদের অধিকার। আমরা আমাদের ধর্মীয় এটা রীতিনীতি আমরা নিশ্চয়ই করব, কিন্তু আনন্দ করতে গিয়ে যাতে অন্যের নিরানন্দ না হয় এটা আমাদের মাথায় রাখতে হবে। চাঁদা কালেকশনকে কেন্দ্র করে বা চাঁদা আদায়কে কেন্দ্র করে যাতে কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারোর কাছ থেকে জোর জবরদস্তি যাতে চাঁদা না নেওয়া হয়, এই বিষয়টা আমি সমস্ত ক্লাব কর্তৃপক্ষ বা পূজা কমিটির সদস্যদের কাছে আহ্বান জানাবো। আর মাথায় রাখবেন, আপনি যত বড় করে প্যান্ডেল বানান না কেন, যদি মানুষকে কষ্ট দিয়ে প্যান্ডেল তৈরি করেন সেখানে পূজার সার্থকতা আসবে না। পূজার সার্থকতা পেতে গেলে, দেবী মাকে খুশি করতে গেলে অবশ্যই মানুষকে খুশি করতে হবে আগে। তাই মানুষ যাতে কষ্ট পায় এমন কোনো রকমের কাজ আপনারা করবেন না। আমার বিশ্বাস আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং শান্তি সম্প্রীতির মাধ্যমে পূজার আয়োজন করবেন, সবাইকে আনন্দ দেবেন, এটাই আমি প্রার্থনা করছি। সারা বছর প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে, তো এই যে পুজোর কটা দিন কিভাবে কাটে বা কিভাবে কাটাতে ভালো লাগে? এই পূজার সময় আরো বেশি ব্যস্ততা থাকবে, অর্থাৎ এই যে নর্মাল জীবনে যা ব্যস্ত থাকে তার চেয়ে 3 গুণ 4 গুণ ব্যস্ততা বেড়ে যাবে। কারণ সবার ডিমান্ড থাকে, ইভেন আমার বিধানসভা কেন্দ্রের যতগুলি পূজা হয়, এক একটা গ্রামে 4টা 5টা 7টা করে পূজা হয়, সবার ডিমান্ড থাকে আমাদের প্রতিনিধি, আমাদের বিধায়ক তিনি যাতে আসেন আমাদের পূজা প্যান্ডেলে। তাই 3 দিন সময় কম পড়ে যায়, সব পূজা প্যান্ডেল ভিজিট করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তারপরেও চেষ্টা করি যাতে করা যায়। তো স্বাভাবিক কারণে ব্যস্ততা অনেক বেড়ে যায়। এইভাবে করে আমার বিধানসভা মানুষ বা আশপাশ যারা আছে পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে আমরা পূজা এনজয় করি। এই বছরও নিশ্চয়ই সবার সহযোগিতায় সবাইকে সাথে নিয়ে আমরা পূজা এনজয় করতে চাই। আপনার কাছে শেষ কথা যে রাজ্যবাসীর উদ্দেশ্যে
কি বলতে চাইবেন বা কি বার্তা দিতে চাইবেন? রাজ্যবাসীর কাছে আমাদের এটাই প্রার্থনা থাকবে, বর্তমান আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজি, ওনার নেতৃত্বে এই সরকার আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই কাজে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যে কোনো নেগেটিভিটি থেকে দূরে থাকুন। এই যে নেতিবাচক মানসিকতা থেকে আপনাদের দূরে থাকতে হবে, ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। যুবকদের উদ্দেশ্যে আহ্বান থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের উদ্দেশ্যে বলেছেন, আহ্বান করেছেন নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে। তাই নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে আপনারা সবাই সহযোগিতা করুন। কোনো নেশা কারবারিকে সহযোগিতা করবেন না। কোথাও আপনার জানা থাকলে আপনি পার্শ্ববর্তী পুলিশ স্টেশনে খবর দেবেন। অবশ্যই আপনার পরিচয় গোপন থাকবে। এবং আমাদের রাজ্যকে একটা সুন্দর রাজ্য তৈরি করার ক্ষেত্রে এই রাজ্যের যুবকদেরকে আগামী দিনে একটা সুস্থ এবং নির্মল পরিবেশ দিতে আমাদের এই সমস্ত পজিটিভ কাজে এগিয়ে আসতে হবে। রাজ্যের ডেভেলপমেন্টে এগিয়ে আসতে হবে। কোথাও কিছু খারাপ হচ্ছে সরকারের নজরে নিয়ে আসবেন, আমাদের নজরে আনবেন, যাতে আমরা সেগুলিকে রেকটিফাই করতে পারি। আমরা এটা বলছি না যে আমরা আমাদের সরকারের নেতৃত্বে 100% আমরা সফল হয়ে গেছি। আমরা চেষ্টা করছি যাতে 100% সফল আমরা খুব দ্রুত হতে পারি। সেটা একমাত্র সম্ভব যখন আপনারা সবাই এই সরকারকে, আমাদের মুখ্যমন্ত্রীর ভিশনকে সাপোর্ট করে এগিয়ে আসবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তখনই সেটা সম্ভব। তো আমি আহ্বান করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনার বাড়িতে ছেলে মেয়েদের যত্ন নেবেন, তারা যাতে পজিটিভ দিকে এগিয়ে যায়, সৎভাবে এগিয়ে যায়, সেই দিকে নজর রাখবেন। অসংখ্য ধন্যবাদ বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে স্যার আপনাকে, আপনার এত ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের এই বিশেষ আলোচনা এখনকার মতো এই পর্যন্তই। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। ক্যামেরার শিল্পের সাথে আমি শুভস্মিতা। নমস্কার।